স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। গভীর রাত, সময় কটা হবে জানা নেই। একটা আওয়াজে সুমিতার ঘুম ভাঙে। কেউ যেন সুমিতাকে ডাকছে। সুমিতা পালাতে যাবে, কিন্তু ওর পা দুটো শক্ত হয়ে আটকে গেছে। অনেক কষ্টে পালাতে গেলে একটা আগাছার শিকড় পা দুটো পেঁচিয়ে ফেলে এবং তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে থাকে পুকুরের মধ্যে। হঠাৎ সুমিতার অলক্ষ্যেই পুকুরের জলটা ঠিক মাঝখান থেকে নড়ে উঠল এবং জলের ভেতর থেকে আস্তে আস্তে উঠে আসছে এক নারী শরীর। আজ আপনাদের জন্য রয়েছে মানসী ব্যানার্জির কলমে শেষ রাতের গল্প। আজকে গল্পের শেষে থাকছে আপনাদের জন্য এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটা সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতার নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। ফোনটা রিং হতেই শ্রী ফোনটা তুলে দেখে তোজো ফোন করেছে। কিরে, এতদিন পর তোর ফোন, কোথায় ভ্যানিশ হয়ে গিয়েছিলি? আরে আর বলিস না, জানিসই তো এক জায়গায় বেশি দিন থাকতে পারি না, তাই সুযোগ পেলেই এদিক ওদিক বেরিয়ে পড়ি। হ্যাঁ, সে তো জানি তুই ঘুরবি ঘোর, কিন্তু তা বলে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখবি না? আরে বাবা, সরি, ভুল হয়ে গেছে আমার, এই নিয়ে কান ধরছি, আর হবে না এমনটা। ঠিক আছে, এই শেষবারের মতো তোকে ক্ষমা করলাম, এরপর কিন্তু আর ক্ষমা করব না। আচ্ছা বেশ, তাই হবে। তবে তুই শোন, আমি শহরে ফিরেছি, আমার ফ্ল্যাটেই আছি। আজকে সন্ধ্যাবেলায় চলে আয়, হ্যাঁ, সারপ্রাইজ আছে। এর উত্তরে শ্রী কিছু বলতেই যাবে, তার আগেই ফোনটা কেটে দেয় তোজো। বরাবরই এরকম খামখেয়ালি। সেই কলেজ লাইফ থেকে ওরা বন্ধু। শুধু কি ওরা দুজন? শ্রী, তোজো, রাখি, প্রিয়া, রাহুল, জয় আর বনি, কি ভালোই না ওদের বন্ধুত্ব ছিল। কিন্তু কলেজের পর সবাই নিজের জীবন আর জীবিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অনেকে এক শহরে নেই, আবার থাকলেও নিজের কারণে একসাথে দেখা করতে পারে না। অফিসের কাজ শেষ করেই ক্যাব ধরে শ্রী ছুটল তোজোর বাড়ির দিকে, আর সেখানে গিয়েই অবাক হয়ে গেল শ্রী। তোজোর বাড়িতে শ্রী ছাড়াও তোজো, রাখি, প্রিয়া, রাহুল, জয় আর বনি সবাই উপস্থিত। ছোটখাটো একটা রিইউনিয়ন পার্টি হয়ে গেল। সবশেষে তোজো বলে উঠল, শোনো সবাই, আমাদের রিইউনিয়ন ছাড়াও একটা বিশেষ কারণে আমি সকলকে ডেকেছি আজকে। কি কারণ? কারণটা হলো ডায়মন্ড ভিলা। ডায়মন্ড ভিলা? আগে আমি এক নতুন জায়গার খোঁজ পেয়েছি। ডায়মন্ড ভিলা ব্রিটিশ আমলের বাড়ি, লর্ড হার্ডিংসের সময়কালের। লর্ড হার্ডিংস তার বন্ধু এরিনাকে উপহার স্বরূপ এটা দেন, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে একদিন উদ্ধার হয় এরিনার মৃতদেহ। এবার শোনা যায় এরিনা নাকি ভবিষ্যৎ নিয়ে চর্চা করত, একটা অদ্ভুত বই লিখত। এই বই নিয়ে নানান কথা প্রচলিত আছে। এই বই নাকি যারা একবার পড়ে তারা আর জীবনে বেঁচে ওই ভিলা থেকে বেরোতে পারে না। আমি দিন কয়েক পর ইতালি চলে যাব। কবে ফিরবো, আদৌ ফিরবো কিনা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তাই আমি চাই আমার ফেয়ারওয়েলটা একদম স্মরণীয় হয়ে থাকুক। তো এত কিছু বলে তুই কি বোঝাতে চাইছিস? বোঝাতে চাইছি যে আমরা সবাই মিলে একটা রাত ওখানে স্পেন্ড করব। তোর কি মাথাটা খারাপ হলো নাকি? সবকিছু জেনেও তুই এতগুলো মানুষের জীবনের সঙ্গে রিস্ক নিচ্ছিস?
আমি কিন্তু রাজি, দারুণ অ্যাডভেঞ্চার হবে। এই ভিলা সম্পর্কে আমিও শুনেছি। আজ থেকে অনেক বছর আগে কয়েকটা টিম ওখানে গিয়ে আর ফিরে আসেনি। ধুর, তোরা থাম তো, কিচ্ছু হবে না। ওই ছেলে মেয়েগুলোর কোনো ইনফরমেশন সঠিকভাবে কারোর কাছেই নেই। সো কোনো কনক্লুশনে পৌঁছোস না, ওকে? আমরা যাচ্ছি রবিবার বিকেলেই, দ্যাটস ফাইনাল। এই নিয়ে বেশ বচসা শুরু হয় ওদের মধ্যে, কিন্তু শেষমেশ রাজি হয় সবাই। কথা মতো রবিবার বিকেলে সবাই হাজির হয় বনির বাড়ির সামনে। সবাই টর্চ, জল, শুকনো খাবার এছাড়াও কিছু জরুরি জিনিসপত্র নিয়ে উপস্থিত। শ্রী আর জয় তখনও ঠিকভাবে সব মেনে নিতে পারছে না। বনির গাড়ি করেই যাবে ওরা সবাই। যাত্রা শুরু হলো। গুগল ম্যাপ দেখতে দেখতে ওরা চলতে থাকলো। প্রায় ঘন্টা তিনেক পর এক রাস্তায় উঠল ওরা। গাড়ি থামিয়ে কিছু মানুষকে ডায়মন্ড ভিলা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বারবার না যাওয়ার কথা বলে, কারণ ওখানে গেলে সাক্ষাৎ মৃত্যু ওদের গ্রাস করবে। তবে এই সব সতর্কবার্তা ওদের উপেক্ষা করে ওরা চলতে থাকে। মিনিট 40 পর ওরা পৌঁছয় একটা ভগ্নপ্রায় বিশাল ভিলার সামনে। গাড়ি থেকে ওরা নামে। একসময় বেশ জাঁকজমকপূর্ণ বাড়িটা কালের নিয়মে আজ পরিত্যক্ত, ভগ্নপ্রায়। সারিবদ্ধ ইটগুলো সময়ের ভারে ক্ষত বিক্ষত। কত বছর, কত যুগ, কত মানুষ, কত ঘটনার সাক্ষী এরা। এক সময়ের আলো চমকিত ভিলা আজ গভীর অন্ধকারে নিমজ্জিত। ইটের গায়ে জন্মেছে গভীর সবুজ রঙের শ্যাওলার রাশি। ইটের ফাঁক দিয়ে বেড়ে উঠেছে বট গাছ। শিকড়গুলো শক্ত করে ধরে রেখেছে ভিলার দেওয়ালগুলোকে। এ যেন এক অটুট অবিচ্ছিন্ন সম্পর্ক। একটু ধাক্কা দিতেই খুলে যায় ভিলার গেটটা। চরম নিস্তব্ধতা ভেঙে এক তীক্ষ্ণ যান্ত্রিক শব্দ এসে প্রবেশ করল সবার কানে। আর তার সঙ্গেই একদল কাক আওয়াজ করতে করতে উড়ে গেল আকাশে। ধীরে ধীরে ওরা প্রবেশ করলো ভিলাতে। এবার একটা কাঠের দরজা ঠেলে ওরা প্রবেশ করলো ভিলায়। দরজাটা ভারী কাঠের আর নানান ধরনের সুন্দর কারুকার্য করা। অনেকদিন অব্যবহারের ফলে ধুলোয় ভরে গেছে দরজাটা। দরজার বাম দিকে কচুরিপানায় ভর্তি একটা পুকুর। ঘরে প্রবেশ করে ওরা দেখল ঘরের মেঝে আর আসবাবপত্রেও জমেছে ধুলোর চাদর। মেইনটেনেন্সের অভাবে কি অবস্থা বাড়িটার। সো আমরা কি এখানেই থাকার ব্যবস্থা করছি তাহলে? এটা তো ড্রয়িং রুম মনে হচ্ছে, আর একটু ভেতরে গিয়ে দেখা যাক, কোনো ভালো রুমে থাকা যাবে। এতেই রাজি হলো সবাই। ওরা নিজেদের মধ্যে 3টে দলে ভাগ হয়ে গেল। এক দলে তোজো, রাহুল, আর অপর দলে প্রিয়া, বনি, আর আরেক দলে রাখি, শ্রী আর জয়। ওরা ঠিক করলো আধ ঘন্টা বাদে সবাই এখানেই দেখা করবে। সবাই নিজেদের ব্যাগপত্রে কাঁধে নিয়ে হাতে টর্চ জ্বালিয়ে চলল এক এক দিকে। আধ ঘন্টা পর আবার সবাই ড্রয়িং রুমে এক হলো। বনি জানালো ওরা দোতলায় একটা ঘর পেয়েছে, সেখানে ওরা থাকতে পারে। ওরা সবাই গেল বনির বলা দোতলার ওই নির্দিষ্ট ঘরে। ঘরে গিয়ে সবাই নিজেদের দরকারি জিনিসপত্র বের করে নিল। আমার বড্ড সাফোকেশন হচ্ছে, চল না আমরা ফিরে যাই। বিলাটা তো দেখলাম, কিন্তু এবার চ। কি বলছিস তুই? আমরা এখানে নাইট স্টে করতে এসেছি তো। শোন, তোর যখন এত সাফোকেশন হচ্ছে তো চল না আমরা ওই নিচের ঘরটায় গিয়ে বসি। প্রিয়ার কথায় রাজি হয়ে যায় সবাই। নিচে গিয়ে একটা টেবিলে গোল করে বসে। তোজো এদিক ওদিক দেখে একটা মোটা বই সঙ্গে করে আনে। এই দেখ কি পেয়েছি, দেখ, অনেক পুরনো মনে হচ্ছে। আচ্ছা চল এইটাকেই আজকে রাতে পড়ি। তোজোর কথায় সবাই রাজি হলেও শ্রী আর জয় মানতে চায় না। তবুও ওরা জেদ করে পড়া শুরু করে। বইটা শুরুতেই লেখা দ্য কার্ডস বুক অফ এরিনা।
এটা দেখে একে অপরের মুখের দিকে দেখতে থাকে। তখনই শ্রী বলে ওঠে, দেখেছিস তো কি লেখা? এরপরেও তোরা এসব করবি? চল না, তোরা না গেলে তোরা এখানে থাক, আমি চলে যাচ্ছি। সবাই ওকে আটকাতে থাকে, কিন্তু শ্রী দরজার সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারে না। ব্যস্ত হয়ে পড়ে শ্রী। এতদিনের পুরনো জং পড়া দরজা হতেই পারে এমন। খোলার সময় দেখলি না কত আওয়াজ হলো? একটু টাইম দে, খুলে যাবে। তুই আমাদের সাথে এসে বস, আমরা সবাই আছি, ভয় কিসের? বলতে থাকে রাহুল। সবাই সম্মতি জানায়। সবাই একে একে বইটা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। শেষে অনিচ্ছা সত্ত্বেও শ্রী বইটা নিয়ে খোলার চেষ্টা করে ও বইটা সঙ্গে সঙ্গে খুলে যায়। প্রথম পাতাতেই লেখা, ওয়ার্নিং, রিড অ্যাট ইয়োর ওন রিস্ক। ওয়ান্স ইউ স্টার্ট দ্য বুক ইউ মাস্ট ফিনিশ ইট। বইটা খোলার সাথে সাথেই ঘরের আসবাবপত্রগুলো নড়তে থাকে। হঠাৎ করে কতগুলো বাদুড় ওদের মাথার ওপর দিয়ে চলে যায়। বইটার প্রথমেই একটা গল্প। শ্রী পড়তে শুরু করে বইটা। পানা পুকুরের জল পিশাচি। তমাল বিয়ে করেছে 3 মাস হলো। এতদিনে একবারও গ্রামের বাড়ি যাওয়া হয়নি। শহরে কর্মরত তমাল ঠিক করেছে অফিস থেকে দিন 7 ছুটি নিয়ে সুমিতাকে গ্রামের বাড়ি দেখিয়ে নিয়ে আসবে। তমালের পরিবার ওখানেই থাকে। যেমন ভাবা তেমন কাজ। ট্রেনে চেপে বসলো তমাল আর সুমিতা। আমার না গ্রামের পরিবেশ খুব ভালো লাগে। ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, গ্রামকে কাছ থেকে দেখার সুযোগই হয়নি ভালো করে। এই তো আমরা যাচ্ছি এবার। মন ভরে গ্রামের সৌন্দর্য উপভোগ করো, কেমন? স্বামী স্ত্রী দুজনে কথা বলতে বলতে পৌঁছে গেল গন্তব্য স্টেশনে। আগে থেকে খবর দেওয়াই ছিল, তমালের ছোট কাকার ছেলে এসেছে ওদের নিতে। স্টেশন থেকে রিক্সা করে পৌঁছলো বাড়ি। একটা রিক্সায় ছিল তমাল আর সুমিতা, অন্য রিক্সায় ছিল তমালের ছোট কাকার ছেলে মাহি। মাহির সাথেই ছিল ওদের মালপত্র। তমাল আর সুমিতাকে দেখে ওদের পরিবারের সবাই খুব খুশি। আনন্দের সাথে ওদের আপ্যায়ন করা হলো। সারাদিন অনেক গল্প আড্ডা খাওয়া দাওয়া হলো। রাতে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। নতুন জায়গায় সুমিতার ঘুম আসতে একটু অসুবিধে হচ্ছিল। রাতে হালকা অস্বস্তি হচ্ছিল ওর। তমাল ঘুমিয়ে পড়েছে, তাই ঘরের মধ্যে একটু পায়চারি করছিল সুমিতা। ঘরের জানলাটাও বন্ধ। জানলার কাছে গিয়ে জানলাটা খুলতেই সুন্দর বাতাস ঘরে আসলো। বেশ ভালো লাগছে ওর। বাইরে চারিদিকটা অন্ধকার, শুধু চাঁদের আলোয় দেখা যাচ্ছে আশপাশ, তাও সম্পূর্ণ স্পষ্ট নয়। ঝিঝি পোকার অনবরত ডাক শোনা যাচ্ছে। ওদের বাড়ির পেছনেই একটা জঙ্গল, আর তার পেছনে একটা পানা পুকুর। জানলা থেকে অস্পষ্ট দেখা যায় পুকুরটা। সুমিতা ওই দিকেই দেখছে। বেশ কিছুক্ষণ একইভাবে তাকিয়ে আছে ওইদিকে। সুমিতার হঠাৎ মনে হলো পুকুরের ভেতর থেকে কেউ যেন উঠল, কিন্তু এতক্ষণ ধরে তো কাউকেই ও পুকুরে যেতে দেখেনি, আর এতক্ষণ ধরে জলের মধ্যে ডুবে থাকাও সম্ভব নয়। তাহলে পুকুরের ওই পার দিয়ে কেউ এলো নাকি, সেটাও তো খেয়াল করলো না। আর পুরো সময়টা ধরে তো ও পুকুরের দিকেই তাকিয়েছিল, জলটাও তো সম্পূর্ণ স্থির ছিল। এমন সময় তমাল সুমিতাকে পাশে না দেখে ডাক দিল। সুমিতা তখনই গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে আগের দিন রাতের ব্যাপারে ভুলেই যায় সুমিতা। এই দিনটাও গল্প করতে করতে বেশ কেটে গেল। সন্ধ্যার দিকে সুমিতা ওর ননদ আর জায়েদের সঙ্গে গল্প করছে। সেই সময় ওই পানা পুকুরের প্রসঙ্গ ওঠে। ওই পানা পুকুরটা একদম ভালো না নতুন বৌদি, কত লোকের প্রাণ কেড়েছে। সুমিতার ছোট ননদ রানী বলে ওঠে, কেন, কি এমন আছে ওই পুকুরটাতে? আগের রাতের কথাও মনে এসে যায় ওর। ধুর, তোমরা রাখো তো, কি না কি সব বলছো বলে রানীকে চুপ করিয়ে দেয় সুমিতার বড় যা। হ্যাঁ, অনেক সময় হলো, এবার সবাই খেতে চলো বলে সুমিতার মেজ যা। কেউ আর কথা না বাড়িয়ে চলে যায়। ওই রাতেও সুমিতার কিছুতেই ঘুম আসছিল না। ও আবার জানলা খুলে ওই দিকে তাকিয়ে থাকে। আজকে অবশ্য নিজের কৌতূহল বশতেই জানলা খুলে দাঁড়িয়েছিল,
কিন্তু আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কাউকেই দেখতে পেল না সুমিতা। তখনও ভাবল কাল রাতে নিশ্চয়ই ও কিছু একটা ভুল দেখেছে। এইসব ভাবতে ভাবতেই ও জানলাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ও দেখে পুকুরের মাঝখানের জলটা কেঁপে উঠল। পানা পুকুরটা বেশ খানিকটা দূরে হওয়ার জন্য ঠিক করেও দেখতেও পাচ্ছে না। কিছুক্ষণ পর সুমিতা দেখতে পেল আজও পুকুরের ওই জায়গাটা থেকে একটা নারীর শরীর উঠে আসলো। ওর পা গুলো হাওয়ায় ভাসছে। ধীরে ধীরে সুমিতার দিকে এগিয়ে আসছে ওই নারী। ভয়ে সুমিতা জানলা বন্ধ করে দিল। পরের দিন সকালে রানীর সাথে সুমিতা গ্রাম দেখতে বেরিয়েছে। ওদের সঙ্গে সুমিতার বড় ননদ রাজিও আছে। বেশ গল্প করতে করতেই ওরা ঘুরছে। ওদের সাথে কথা বললেও কাল রাতের ঘটনাটায় সুমিতা ভীষণ ভয় পেয়েছে। কাউকে কিছু বলতেও পারছে না। ঘুরতে ঘুরতে সুমিতা অনেকবার ওই পুকুরের প্রসঙ্গ তুলেছে। রানী বলতে গেলেও রাজি প্রতিবারই প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছে। এমন সময় রাজির ডাক আসে ঘর থেকে। রানী আর সুমিতা তখনও ঘুরছিল। রাজি যাওয়ার আগে বলে গেল পানা পুকুরের ওদিকে না যেতে। রাজি যাওয়ার পর সুমিতা নানাভাবে রানীকে ওই পুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করলো, কিন্তু রানী কিছুতেই বলছে না। আমি তো তোমাকে নিজের ছোট বোনের মতো ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমাকে আর নিজের মনে করো না, তাই বলছো না। সুমিতার এই কথায় বাধ্য হয়েই রানী বলতে শুরু করলো, নতুন বৌদি, ওই পুকুরটা একদম ভালো নয়। আজ তো মানুষ গিলে খায়। আমাদের গ্রামের এক নতুন বউ ওই পুকুরে গিয়ে আত্মহত্যা করে। বিয়ে হয়ে আসার পর থেকেই পণের দাবিতে ওকে শ্বশুর বাড়িতে অনেক শারীরিক মানসিক অত্যাচার সহ্য করতে হতো। একদিন ওর বাবাকে ডেকে এনে ওর সামনেই খুব অপমান করা হয়। এই অপমান সহ্য করতে না পেরে ওই বউটা সেই রাতেই আত্মহত্যা করে এই পুকুরে। পরদিন সকালে ওর মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই নানা অঘটন ঘটতে শুরু করে গ্রামে। ওই পথ ধরে আসার সময় অনেকেই মেয়েলি সুরের একটা কান্নার আওয়াজ শুনেছে। অনেকে তো আবার একটা মহিলাকে ওই পুকুরের আশেপাশে ঘুরতেও দেখেছে। আর ওর পা গুলো নাকি সবসময় মাটির থেকে ওপরে ভাসতো। আর কি বলো রানী? থাক না নতুন বৌদি। আর বলতে চায় না রানী, কিন্তু সুমিতা জোর করলে রানী আবার বলতে শুরু করে। আমাদের গ্রামের বেশ কয়েকজন নতুন বউ মারা যায় ওই পুকুরে ডুবে। ও ডাকে নতুন বউদের। আর গ্রামের লোকের মুখে শোনা যায় নতুন কোনো বউ যদি একবার ওকে দেখে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এতক্ষণ ধরে সুমিতা ওর কথা মন দিয়েই শুনছিল। রানীর শেষের কথাটা শুনে গলার কাছটা শুকিয়ে এলো ওর। তাও মনে সাহস এনে সুমিতা বলল, একবার ওই পুকুরের কাছে যাবে? চলো না যাই। সুমিতা কাল রাতের ঘটনার সত্যতা যাচাই করতে চাইছিল ভীষণভাবে। না বৌদি, একদম নয়। আমি যে তোমাকে এগুলো বললাম, এটা জানতে পারলে বাড়িতে আমাকে খুব বকাবকি করবে। আর যদি একবার জানতে পারে আমি তোমাকে নিয়ে ওদিকে গেছি, তাহলে তো আমার আর রক্ষে নেই। তোমাকে তো কেউ কিছু বলবে না, আমাকে আর আস্ত রাখবে না। চলো না রানী, প্লিজ। তোমার কি দেখতে ইচ্ছা হয় না ওখানে কি আছে? ইচ্ছে তো হয়, তবে সাহস হয় না। আমি তো আছি, ভয় কিসের? এবার আর সুমিতাকে না বলতে পারে না রানী। দুজনে মিলেই জঙ্গলের দিকে রওনা হয়। আমার বড্ড ভয় করছে নতুন বৌদি। আমি আছি তো, আমার হাতটা শক্ত করে ধরো। আর এখন তো সকাল। দুজনে মিলে জঙ্গল পেরিয়ে গেল পানা পুকুরের দিকে। পুকুরটা কচুরিপানায় ভর্তি, আশপাশ জংলা গাছে ভর্তি। এক কথায় পুকুরটা জঙ্গলেরই মধ্যে। সম্পূর্ণ শান্ত এই পুকুরের অদ্ভুত দৃশ্য দেখছে সুমিতা। শরীরটা শিউরে উঠল। একটু এগোতে না এগোতেই একটা আগাছার ডাল হাতে লেগে সুমিতার হাতটা কেটে গেল। দুফোঁটা রক্ত একটা আগাছায় পড়ল। ও নতুন বৌদি, দোহাই তোমার, তুমি এবার বাড়ি চলো না বৌদি, তুমি এবার বাড়ি চলো। প্রায় কাঁদো কাঁদো হয়ে পড়ল রানী। সুমিতাও দেখল সময় হয়েছে অনেক, তাই ওরা বাড়ির দিকে রওনা দিল। ওরা বাড়ি চলে আসলো, কিন্তু ওদের অলক্ষ্যেই পুকুরের জলটা ঠিক মাঝখান থেকে নড়ে উঠল। রক্ত লেগে থাকা আগাছার ডালটা
পুকুরে গিয়ে পড়ল। জলটা দুবার ভীষণভাবে নড়ল, আর তারপরেই স্থির হয়ে গেল। বাড়িতে আসতে দেরি হওয়ার জন্য সবাই জিজ্ঞাসা করলে সুমিতা বাহানা বানিয়ে দেয়, কিন্তু তমাল আন্দাজ করে জিজ্ঞাসা করে যে কোনো কারণে ওরা পানা পুকুরের দিকে গিয়েছিল কিনা। সুমিতা না করে দেয়, কিন্তু রানী নিশ্চুপ থাকে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে সুমিতা তমালকে সব বলে। তোমাকে এসব রানী বলেছে না? কালকেই ওকে বেশ করে বকে দিতে হবে, বড্ড বেশি বড় হয়ে গেছে। আরে তুমি ওর ওপর রাগ করছো কেন? আমি তো ওকে জোর করলাম, তাই ও বলল। আচ্ছা, এগুলো সব গল্প না সত্যি? আরে শোনো, ওসব কথা তুমি রাখো তো। কদিন পরই আমরা বাড়ি ফিরে যাচ্ছি, এসব ব্যাপারে মাথা ঘামিও না। আর সত্যি করে বলো তো, তোমরা ওদিকে গেছিলে কিনা? আরে না, যাইনি। ঘুমাও তো তুমি। এ কি, তোমার হাতটা কাটলো কি করে? এটুকু কি করে কাটলো কি জানি। ঘুমাও এবার। বলে পাশ ফিরে শুয়ে পড়ে সুমিতা। তমালও ঘুমিয়ে পড়ে। আজ সুমিতারও ঘুম চলে আসে। গভীর রাত, সময় কটা হবে জানা নেই। একটা আওয়াজে সুমিতার ঘুম ভাঙে। কেউ যেন সুমিতাকে ডাকছে। ওর চোখ দুটো নিজে থেকেই খুলে গেল। জানলার দিক থেকে আওয়াজটা আসছে। সুমিতা বিছানায় উঠে বসল। ঘরের জানলাটা নিজে থেকেই খুলে গেল। সুমিতা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। পানা পুকুরের ঠিক মাঝখানের জলটা কেঁপে উঠল। জলের ভেতর থেকে আস্তে আস্তে উঠে আসছে এক নারী শরীর। ধীরে ধীরে উঠতে উঠতে ওই নারী শরীর জলের অনেকটা উপরে উঠে এসেছে। পা দুটো বাতাসে ভাসছে। পানা পুকুরটা এতটা দূরে হওয়া সত্ত্বেও সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে সুমিতা। সুমিতার নাম ধরে কেউ ডাকছে নিজের কাছে। সুমিতা মন্ত্রমুগ্ধের মতো ওই ডাক অনুসরণ করে চলেছে ওই ডাকের পেছনে। তমাল ঘুমোচ্ছে। ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ঘর থেকে বেরোলো সুমিতা। বাড়ির মেন গেটও খুলে গেল। সেটাও পেরিয়ে হাঁটছে সুমিতা। নিজের শরীরের ওপর যেন নিজের কোনো নিয়ন্ত্রণই নেই ওর। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। একটা সময় সুমিতা গিয়ে পৌঁছলো সেই পানা পুকুরের সামনে। সেখানে এখনো ওই পিশাচি দাঁড়িয়ে। এবার হুঁশ ফিরল সুমিতার। ও কি করে এখানে এসেছে বুঝতে পারছে না। নিজের সামনে একটা পিশাচিকে দেখে ভয়ে কাঁপতে লাগলো সুমিতা। লাল শাড়ি পরা, শাখা পলা পরা, সারা শরীর ভিজে আর শ্যাওলা জড়ানো গায়ে দাঁড়িয়ে ওই পিশাচি। চিৎকার করতে গিয়েও গলা থেকে আওয়াজ বেরোলো না। গলার কাছে জড়ো হয়ে গেছে সব। পুকুরের ওই পিশাচি সুমিতার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, হাই সুমিতা, তোকে আজ আমি এক নতুন সংসারে নিয়ে যাব। আমার সংসারে তোর মতো আরো অনেক বউ আছে ওখানে। হাই সুমিতা, হাই। সুমিতা পালাতে যাবে, কিন্তু ওর পা দুটো শক্ত হয়ে আটকে গেছে। অনেক কষ্টে পালাতে গেলে একটা আগাছার শিকড়ে ওর পা দুটো পেঁচিয়ে গেল। সুমিতা মাটিতে পড়ে যায়। হাত দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে ওই আগাছার শাখা প্রশাখা ওর হাত মুখ জড়িয়ে ধরে। নাক মুখ সব চেপে ধরে সুমিতার। ওর দম বন্ধ হয়ে আসছে। আগাছাটা এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে ও নড়তেও পারছে না। ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের মধ্যে। এটা আমার সংসার, আর ওরা আমার পরিবারের সদস্য। শুনতে পেল সুমিতা। পুকুরের মধ্যে পড়ে গেল ও। অবশেষে আগাছা থেকে ছাড়া পেল সুমিতা। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। জল থেকে ওঠার জন্য ছটফট করছে, কিন্তু কিছুতেই পারছে না। এক সময় নিস্তেজ হয়ে পড়েছে সুমিতা। এবার আস্তে আস্তে জলের তলায় তলিয়ে গেল। আমার পরিবারে তোমাকে স্বাগত জানাই সুমিতা, বলে মিলিয়ে গেল পানা পুকুরের জল পিশাচি। গল্প শেষের পরেই দরজা জানলা বন্ধ হওয়া সত্ত্বেও বাতাসের ঝাপটা লাগতে থাকে ওদের গায়ে।
হঠাৎ করেই ঘরের জানলা খুলে যায় আর বাইরে থেকে কতগুলো আগাছা ঘরের ভেতর এসে রাখির পা পেঁচিয়ে ফেলে আর চিৎকার করতে থাকে রাখি। এবার ধীরে ধীরে রাখির সারা শরীর জড়িয়ে যায় আগাছায়। সবাই মিলে ওকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এতে আগাছা আরো জড়িয়ে যায় রাখির গায়ে। আচমকা রাখিকে টেনে নিয়ে ঘরের বাইরে চলে যায় আগাছাটা, আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় জানলা। জানলা খোলার বৃথা চেষ্টা করতে থাকে সবাই। জলের মধ্যে ভারী কিছু একটা পড়ার শব্দ হয় আর বন্ধ হয়ে যায় রাখির চিৎকার। আমি আগেই বলেছিলাম এখান থেকে চল। এখন কি করব আমরা? কি করে বেরোবো এখান থেকে? আমাদের বইটা পড়তে হবে। আবার শুরু হয় স্ত্রীর বই পড়া। শুরু হয় দ্বিতীয় গল্প, ক্ষুধিত দরজা। অভিষেক অনেকদিন ধরেই একটা কাজ খুঁজছে, কিন্তু সেরকম কোনো কাজ পাচ্ছে না। মাস তিনেক আগে একটা কোম্পানিতে জয়েন করেছিল, কিন্তু ওখানে কাজটা বেশি দিন করতে পারেনি। নির্ধারিত সময়ের থেকেও বেশি সময় কাজ করতে হতো, এর জন্য কোনো টাকাও পেত না অভিষেক। আর মাস মাইনে হিসেবে যা ছিল তাতে ওর পোষাচ্ছিল না। টুকটাক টিউশনি করেই চলছিল। অভিষেকের বাবা একটা দোকানে হিসেবপত্র রাখার কাজ করতেন, কিন্তু এরই মধ্যে অভিষেকের বাবার স্ট্রোক হয়। ফলে একদম বিছানা শয্যা হয়ে পড়েন তিনি। ওনাকে একই রেখে অভিষেকের মায়ের পক্ষে কাজে বেরোনো সম্ভব নয়। তাই এখন সংসারের সম্পূর্ণ দায়িত্ব পড়েছে অভিষেকের ওপর। একটা কাজ জোগাড় করতেই হবে। লাইব্রেরি সায়েন্সে অনার্স গ্র্যাজুয়েট অভিষেক তন্ন তন্ন করে কাজ খুঁজে চলেছে। এমন কোনো পরিচিত মানুষ নেই যার কাছে কাজের আর্জি জানায়নি। খবরের কাগজের মাধ্যমেও সন্ধান জারি আছে। একদিন টিউশনি করিয়ে বাড়ি ফেরার পথে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছে অভিষেক। মুড়ি খেতে খেতে মুড়ির ঠোঙায় একটা অখ্যাত খবরের কাগজের কর্মখালি বিভাগে একটা বিজ্ঞাপনে নজর যায় ওর। তিশপুরা লাইব্রেরিতে লাইব্রেরিয়ান লাগবে। যোগ্যতা লাইব্রেরি সায়েন্সে অনার্স গ্র্যাজুয়েট। মাসিক বেতন 18,000 টাকা। সপ্তাহে 3 রাত কর্মস্থলে থাকতে হবে। বিজ্ঞাপন দেখে চোখ দুটো জল করে ওঠে অভিষেকের। এইরকমই একটা কাজ তো খুঁজছিল। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। আমি কালই ইন্টারভিউর জন্য যাব। মনে মনে বেশ উৎসাহিত হয়। বাড়িতে এসেই অতি উৎসাহের সাথে মাকে বলে, আমি একটা দারুণ চাকরির সন্ধান পেয়েছি মা, ধরে রাখো হয়েই যাবে। কাল ইন্টারভিউর জন্য যাব। সত্যি বাবা, ঠাকুরের অশেষ কৃপা। ছেলের কথা শুনে খুব খুশি হন অভিষেকের মা আর ঠাকুরকে প্রণাম করতে লাগেন। সারা রাত আনন্দে প্রায় ঘুমই আসে না অভিষেকের। মাইনে পেয়ে কি করবে তার হিসেব করতে থাকে। একসময় ও ঘুমিয়ে পড়ে। সকালে মায়ের ডাকে ওর ঘুম ভাঙে। বিকেল হওয়ার অপেক্ষা। বিকেল বেলায় ইন্টারভিউ। বাবা অভিষেক, একটা কথা মনে বড় খটকা লাগছে রে। কি কথা মা? ওরা তোকে বিকেল বেলাতেই কেন ডাকছে? এইসব তো সকাল বেলাতেই হয়। মা, এক এক জায়গায় এক এক নিয়ম, আর ওরা তো বলেই দিয়েছে নাইট ডিউটি দিতে হবে। তাই হয়তো। তুমি অত চিন্তা করো না। অভিষেক আশ্বাস দিলেও কিছুতেই নিশ্চিন্ত হতে পারছেন না ওর মা। বিকেলবেলা তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ে অভিষেক। দাদা, তিশপুরা লাইব্রেরির সামনেই নামিয়ে দেবেন। অটোওয়ালাকে বলে অভিষেক। কোথায় যাবেন? তিশপুরা লাইব্রেরি। আপনি ঠিক বলছেন তো? ভুল বলার কি আছে? না মানে, আমি তো এই নামের কোনো লাইব্রেরির কথাই শুনিনি। কি বলছেন দাদা? তিশপুরার মাঠের পাশের গলিটা দিয়ে গেলেই তো পড়বে তিশপুরা লাইব্রেরি। আমি তো অত অবধি যাই না, যাইও নি কোনোদিন। আপনাকে আমি তিশপুরার মাঠের কাছে নামিয়ে দেব। আমি অত অবধি যাই। হাতে বেশি সময় বাকি নেই এই ভেবে অভিষেক অটোওয়ালার কথায় রাজি হয়। সময় মতো অভিষেক পৌঁছয় তিশপুরা মাঠের সামনে। অটোওয়ালাকে টাকা মিটিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় অভিষেক। এই কেমন লোক, যে জায়গার কথা কোনোদিনও শুনিনি সেই জায়গায় যাওয়ার জন্য এত উৎসাহ দেখাচ্ছে।
ওই গলিটার শেষ প্রান্তে তো একটা পোড়ো বাড়ি আছে, দিন দুপুরেও কেউ যায় না, আর এই লোকটা সন্ধ্যা নামার মুখে যাচ্ছে। বলবো একবার, কি জানি। নিজের মনে মনেই বলতে থাকে অটোওয়ালা। পেছন থেকে ও দাদা বলে ডাকও দেয় অভিষেককে, কিন্তু ওনার কোনো কথাই ওর কানে যায় না। কোনো উত্তর না পেয়ে অটোওয়ালা চলেই গেল। তিসপুরা মাঠ পেরোতেই একটা গলির সামনে এসে দাঁড়ালো অভিষেক। এখানে আসতেই মাথার ওপর দিয়ে কতগুলো কাক চিৎকার করে উড়ে গেল। গলিটা অন্ধকার, এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্ত দেখাই যাচ্ছে না। তাও গলিটায় প্রবেশ করলো অভিষেক। মোবাইলের টর্চটা জ্বালিয়ে নিল। গলিটায় ঢুকতে যেন অদ্ভুত একটা অনুভূতি হলো অভিষেকের। মনে হলো যেন ও ইহজগতের ভেতরেই আর নেই। শরীরটা ভার ভার লাগছে। অবশেষে অভিষেক এসে পৌঁছলো একটা বিরাট বাড়ির সামনে। ঠিক যেন পুরনো দিনের রাজবাড়ি মনে হচ্ছে। বাড়ির কারুকার্য দেখে অভিষেক মুগ্ধ। বেশ কিছু সময় বাড়িটার দিকে তাকিয়ে একটা ঘোরে চলে গেছে ও। বাড়ির ভেতরটা হঠাৎ ঘোর কাটলে তাড়াতাড়ি বাড়িটার ভেতর ও ঢুকলো। বাড়িটার ভেতরটা আলো ঝলমল করছে। প্রবেশ পথেই একটা বিরাট বড় ঝালর লাগানো। বিজ্ঞাপন অনুযায়ী দোতলায় উঠে গেল অভিষেক। দোতলার বাদিকে শেষ প্রান্তের একটা ঘরে লাইব্রেরির একটা সাইনবোর্ড টানানো, সেই দিকেই চলে গেল অভিষেক। বাকি ঘরগুলো তালা বন্ধ। ঠক ঠক করে অভিষেক দরজায় আওয়াজ করতেই এক মহিলা বেশ গম্ভীর গলায় বলল, ভেতরে আসুন। দরজাটা ঠেলে ভেতরে গেল অভিষেক। একজন বয়স্ক মহিলা একটা টেবিলে বসা। কাঁচা পাকা চুলওয়ালা মহিলাটা চশমার ফাঁক দিয়ে অভিষেকের দিকে তাকিয়ে আছে। সামনে কতগুলো খবরের কাগজ রাখা। কাগজগুলো দেখি। বলতেই নিজের হাতের কাগজগুলো মহিলাটাকে দিল অভিষেক। সেগুলো নিয়ে হাতের ইশারায় ওকে বসতে পড়ল। সামনের একটা চেয়ারে বসে অভিষেকের নজরে গেল একটা খবর কাগজে। আরও স্পষ্ট করে বলতে গেলে খবরের কাগজের তারিখে নজর এলো। তারিখটা দেখে একটু অবাকই হলো অভিষেক। আজ থেকে প্রায় 60 বছর আগের এটা। বাবা, এত পুরনো কাগজ এখনো আপনার কাছে? বেশ উৎসাহের সাথেই বলল অভিষেক, কিন্তু ওই মহিলার চশমার ফাঁক দিয়ে শুধু একবার তাকায়। বেশ বেরসিক মনে হলো ওনাকে। অভিষেক কোনো উত্তর না পেয়ে চুপ করে গেল। তুমি কাল থেকে কাজে আসবে। সপ্তাহে 3 দিন রাতে থাকতে হবে, আর ওই 3 রাতই হবে তোমার ডিউটি। কিন্তু খবরের কাগজে তো লেখা ছিল 3 দিন আর 3 রাত ডিউটি হবে। যতটুকু বলা হবে তাই করবে, তার বাইরে কিছু করতে যাবে না। বেশি উৎসাহ ভালো নয়। মহিলার এই কথায় চুপ করে যায় অভিষেক। আমার কি দরকার? কাজের দরকার, তা আমি পেয়ে গেছি, এই যথেষ্ট। নিজের মনে মনে বলতে থাকে অভিষেক। এরপর বেরিয়ে যায় ওখান থেকে। অভিষেক বেরোনোর সময় ওই মহিলাটা ঠোঁটের কোণায় খুব অদ্ভুত একটা হাসি নিয়ে ওর দিকে তাকিয়েছিল। অভিষেক নিচে নামার সময় পাশের ঘরগুলো দেখতে দেখতে যায়। সব ঘরগুলোই তালা দেওয়া। ঘরগুলো যেন আকর্ষণ করছে অভিষেককে, যেন নিজের কাছে ডাকছে। ঘরগুলোর মধ্যে যেন লুকিয়ে আছে হাজার হাজার রহস্য। ওরা যেন নিজেদের সব গোপন তথ্য উজাড় করে দিতে চায় অভিষেকের কাছে। বেশ অস্বস্তি হচ্ছে অভিষেকের। তাড়াতাড়ি নিচে নামলো। পকেট থেকে ফোন বের করে মাকে ফোন করতে গেল, কিন্তু মোবাইলে একটুও টাওয়ার নেই। অনেক চেষ্টা করেও নেটওয়ার্ক পেল না অভিষেক। বাড়ি থেকে বেরিয়ে আবার গলিটার মধ্যে দিয়ে হাঁটছে অভিষেক। এবারও সেই আগের মতোই অস্বস্তি বোধ হচ্ছে ওর। গলিটার থেকে বেরোতেই ওর সারা শরীর যেন হালকা হয়ে গেল। শরীর থেকে যেন একটা বোঝা নামলো। অভিষেক চলে গেল, কিন্তু ও খেয়ালও করলো না এই অন্ধকার গলির শেষ প্রান্তে সুন্দর ওই বাড়িটা একটা ভাঙাচোরা পোড়ো বাড়িতে বদলে গেল। এসব কিছুই হলো ওর অলক্ষ্যে। বাড়ি এসে খুবই আনন্দিত অভিষেক ওখানের কোনো কথাই গায়ে লাগায় না। এরপর থেকে যখনই অভিষেক কাজে যায় ওর বড্ড অদ্ভুত অনুভূতি হয়। একদিন অভিষেক কিছু ছবি লাইব্রেরির একটা দেওয়ালে দেখতে পায়। এই ছবিগুলো কার? এখানে কাজ করতো ওরা, তোমার মতোই। কিন্তু ওদের ছবি এখানে কি করছে? তোমাকে বলেছি না, বেশি কৌতূহল ভালো নয়।
মহিলার এই কথায় চুপ করে যায় অভিষেক। তোমার ছবিও এখানে টানানো হবে আর কিছুদিন পরে। ওর যে খুব খিদে। নিজের মনে বলে বিকটভাবে হেসে চলে যায় ওই মহিলা। এখানে কাজ করতে করতেই একদিন হঠাৎ করে অনেকগুলো খবরের কাগজ পায় অভিষেক। তারিখগুলো প্রায় 60 বছর আগের। বড় অদ্ভুত জায়গা। নিজের মনেই বলে ওঠে অভিষেক। এক রাতে ডিউটির সময় একটা আওয়াজ ওর কানে আসে। পাশের ঘর থেকে কেউ যেন দরজা ধাক্কা দিচ্ছে। নিজে টেবিল থেকে উঠল। পাশের ঘরের উদ্দেশ্যে যাওয়ার সময় মহিলার কথা কানে ভেসে আসলো। যতটুকু বলা হবে তার বাইরে কিচ্ছু করতে যাবে না, বেশি উৎসাহ ভালো নয়। তাই আবার নিজের জায়গায় বসে পড়ল। কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। রাত তখন 2:30। ঘুম ঘুম পাচ্ছে অভিষেকের, কিন্তু ওই মহিলা আগেই বলে দিয়েছে যদি বিপদ এড়াতে চাও তাহলে একদম ঘুমানো চলবে না। সেই কথা মতো ও ঘুমোয় না। একটা কাগজ নিয়ে পড়তে থাকে। তারিখ 1964। অগ্নিদগ্ধ হয়ে পুড়ে ছারখার হয়ে গেছে তিশপুরার রাজবাড়ি। পরিবারের সমস্ত লোক, এমনকি ঘরের পরিচারক ও পরিচারিকারও মৃত। শুধু দোতলায় থাকা লাইব্রেরিটা অক্ষত। রায়চৌধুরী রাজবাড়ি থেকে 18 জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে দোতলায় থাকা একটা ঘর এখনো খোলা যায়নি। সূত্রানুসারে ওই ঘরে রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে থাকত। সে মানসিকভাবে ভারসাম্যহীন। ওই ঘরেই ছিলেন ওর পরিচারিকা মার্গারেট। ওই দুজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে ওনারা ওই ঘরে মৃত অবস্থায় আছেন। খবরটা পড়ে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয় অভিষেকের। তিশপুরার কোন রাজবাড়ির কথা বলছি এখানে, যেখানে লাইব্রেরিও ছিল? পুড়ে যাওয়া বাড়িটার ছবি দেখে খুব চেনা লাগছে ওর। জানলা দরজা বন্ধ হওয়া সত্ত্বেও একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। হাতড়ে হাতড়ে আরো খবরের কাগজ বের করলো অভিষেক। রায়চৌধুরী বাড়ি থেকে এখনো পাওয়া যায়নি ছোট ছেলে ও তার পরিচারিকাকে। জাদুর মতো কি উধাও হয়ে গেলেন ওরা? রায়চৌধুরী বাড়ির ছোট ছেলের ঘর থেকে পাওয়া গেছে তন্ত্রমন্ত্রের বিভিন্ন সরঞ্জাম। তাহলে কি রায়চৌধুরী বাড়ির ছোট ছেলে কোনো রকম জাদুবিদ্যা অভ্যাস করত? সন্দেহর তীর যাচ্ছে পরিচারিকা মার্গারেটের দিকেও। হতভম্ব হয়ে পড়ে অভিষেক। লাইব্রেরি রেজিস্টারটা খুলে কিছু একটা খুঁজছে অভিষেক। একটা পাতায় এসে আটকে গেল অভিষেক। চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল ওর। খাতার ঠিক নিচে সই করে নাম লেখা মার্গারেট। সব কেমন গুলিয়ে যাচ্ছে অভিষেকের, কিচ্ছু বুঝতে পারছে না। একটা কাগজে দেখলো একটা মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার খবর। ভাই যেন দেখেছি ওকে, খুব চেনা লাগছে মেয়েটাকে। ও হ্যাঁ, মনে পড়েছে, এই মেয়েটাকেই তো ওই ছবিতে একদিন দেখেছিলাম। এদিক ওদিক তাকিয়েও পাওয়া গেল না আর ছবিগুলো। আরো কিছু কাগজ ঘেঁটে অভিষেক দেওয়ালে টাঙানো ওইসব ছেলে মেয়েগুলোর ছবি খবরের কাগজে দেখতে পেল। সবাই নিখোঁজ। এবার ভয় করতে লাগলো অভিষেকের। কিসের ভয় তাও নিজে জানে না, তবে ও এটা আন্দাজ করেছে যে কোনো একটা বিপদ ওর সামনেই আসছে। অভিষেক, অভিষেক। এরকম সময় হঠাৎই জোরে জোরে আওয়াজ হতে থাকে পাশের ঘর থেকে। অভিষেক না যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেউ যেন অভিষেকের নাম ধরে বারবার ডেকে চলেছে। অভিষেকও মন্ত্রমুগ্ধ হয়ে ওই ডাক অনুসরণ করে যাচ্ছে। অভিষেক এসে দাঁড়ালো লাইব্রেরির পাশের ঘরের একদম সামনে। দরজাটা নিজে থেকেই খুলে গেল আর অভিষেক ঢুকে পড়লো ঘরের ভেতর। আলো ঝলমল করছে আর সুন্দর করে সাজানো আছে ঘরটা। অভিষেক কিছুই বুঝতে পারছে না। একটা ঘোরের মধ্যে আছে ও। পা দুটো নাড়াতেও পারছে না। সারা শরীর স্থির হয়ে আছে। এবার নিজের চোখের সামনে দেখতে পেল একটা লোক ওর দিকে তাকিয়ে আছে। আর তখনই ঘরে এলো মার্গারেট।
ওই লোকটার চোখ দুটো অভিষেককে দেখে জলজল করতে থাকে। ধীরে ধীরে মুখের হাসিটা একটা ক্রূর হাসিতে পরিণত হলো। লোকটা এগোতে থাকে অভিষেকের দিকে। তোমার খুব খিদে পেয়েছিল না? যাও, পেট ভরে খেয়ে নাও। অভিষেক, লোকটার কানে ফিসফিসিয়ে বলে মার্গারেট। আস্তে আস্তে ওদের দুজনের মুখের আদল পাল্টে গেল। ওদের মুখ দুটো পোড়া আর বিভৎস দেখতে লাগছে। চামড়াগুলো কুঁচকে গেছে, শরীর থেকে মাংস খুলে খুলে পড়ছে, সারা ঘরে পোড়া গন্ধ ছড়িয়ে গেছে। অভিষেকের দম বন্ধ হয়ে আসছে, দরজা ধাক্কা দিয়েও খুলতে পারছে না। ধীরে ধীরে ওই বিভৎস লোকটা ওর দিকে এগিয়ে আসছে, আর মার্গারেট মেতে উঠেছে নিজের পৈশাচিক হাসিতে। বহু কষ্টে দরজাটা খুলে বেরোতে যাবে অভিষেক, তখনই পড়ে যায় ও। তবুও অনেক চেষ্টায় বাইরে বেরোয়, কিন্তু দুটো পোড়া হাত ওকে টেনে ঘরের মধ্যে নিয়ে যায়। অভিষেকের চিৎকার শোনা যায়, আর তার সাথে শোনা যায় মার্গারেটের পৈশাচিক হাসি। তিসপুরার এই রাজবাড়ি আবারও সঙ্গে সঙ্গে বদলে যায় একটা পুরো বাড়িতে। একটা আতপোড়া খবরের কাগজে লেখা, অগ্নিদগ্ধ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিসপুরার রায়চৌধুরী রাজবাড়ি থেকে। অনুমান করা হচ্ছে এরাই হলো রায়চৌধুরী পরিবারের মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে ও তার পরিচারিকা মার্গারেট। দ্বিতীয় গল্পের শেষের পর পাশের একটা ঘর থেকে খটখট আওয়াজ হতে থাকে। সবাই ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে। হুট করে পাশের ঘরের দরজাটা খুলে যায়, আর দুটো পোড়া হাত বেরিয়ে এসে পেঁচিয়ে ধরে বনির পা। সঙ্গে সঙ্গে হাত দুটো বনিকে টেনে নিয়ে চলে যায় পাশের ঘরে। বন্ধ হয়ে যায় দরজা। আরো ভয় পেয়ে যায় ওরা। থামিস না, পড়তে থাক। শুরু হয় তৃতীয় কথা, অন্তিম গল্প। কাঁপা কাঁপা গলায় পড়া শুরু করে শ্রী। আয়না। ঝিমলি মন্ত্রমুগ্ধ হয়ে আয়নাটার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছে না। আয়না ছাড়াও অনেক অ্যান্টিক জিনিস পছন্দ হয়েছিল ওর, তবে এই আয়নাটায় যেন কোন একটা জাদু আছে। আয়নাটা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেছে ঝিমলি। সব জিনিসগুলোর থেকে দূরে রাখা এই আয়নাটা, আর একটা কাপড় দিয়ে ঢাকাও। তবে ঝিমলির নজর এড়াতে পারেনি, ঠিক চোখে ধরা দিয়েছে। কাপড়টা সরিয়ে তাই ভালো করে দেখছে আয়নাটাকে। কিরে, শেষে এই আয়নাটা নিয়ে বাড়ি যাবি নাকি? রোহনের কথায় সম্বিত ফিরে পেল ঝিমলি। হ্যাঁ, কেন? এটা খারাপ নাকি? না, খারাপ না। তবে সেই কলকাতা থেকে ভোর 5টার সময় বেরিয়ে এই এক্সিবিশন থেকে শুধু এই আয়নাটা কিনবি, এটা কিন্তু কেমন যেন লাগছে। এতে কেমন লাগার কি আছে? আর অ্যান্টিক জিনিসের ব্যাপারে তুই কতটাই বা জানিস? কথা আর পারালো না রোহন। আচ্ছা বাবা, হয়েছে, চল এবার। আয়নাটা নিয়ে বেরোনোর সময় ছেঁড়া জামা কাপড় পরা এক ব্যক্তি ঝিমলির গায়ে ঝাঁপিয়ে পড়ে। লোকটাকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। এই আয়নাটা মানুষ গিলে খায়। মানুষ 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 এটা নিজেরটা এটা সব মুরবি ভেঙে ফেল ওটাকে ভেঙে ফেল বলেই ঝিমলির হাত থেকে আয়নাটা টানতে থাকে। সঠিক সময় রোহন আর সিকিউরিটিরা এসে ঝিমলিকে উদ্ধার করে। আচমকা এরকম হওয়ায় ভয় পেয়ে যায় ও। সব মরবি। বলতে বলতে লোকটা ওখান থেকে চলে যায়। এই আকস্মিক ঘটনায় কিছুটা চমকে যায় ঝিমলি। গাড়িতে বসেও আয়নাটার দিকে তাকিয়ে থাকে ঝিমলি। খুশি তো বটেই, তবে ঘটনাটা একটু চিন্তিত করে দিয়েছে ওকে। পরিস্থিতি হালকা করতে রোহন বলে ওঠে, কিরে, এবার আয়নাটার দিক থেকে চোখ সরিয়ে আমার দিকেও তাকা। রোজই তো দেখি তোকে। ঝিমলির এই উত্তর শুনে রোহন ঝিমলির মুখটা নিজের দিকে ঘোরাতেই ওদের সামনে হঠাৎ করে একটা লরি চলে আসে। স্টিয়ারিংটা কোনোভাবে সামলে নেয় রোহন। একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওরা। দুজনেই হাঁপাতে থাকে। কতবার বলেছি গাড়ি চালানোর সময় একটু দেখে চালাস। আরে, আমি তো স্পষ্ট দেখলাম কোনো গাড়ি ছিল না। তবে লরিটা কি আকাশ থেকে পড়লো?
বলেই আয়নাটা দেখতে থাকে ঝিমলি। আয়নাটা যদি ভেঙে যেত তাহলে কি হতো বলতো? আমাদেরও কিছু হয়ে যেতে পারতো, সেটার দিকে খেয়াল আছে তোর? রোহনের কথাটা শুনে চুপ করে থাকে ঝিমলি। সত্যি তো, ভুল কিছু বলেনি রোহন। বাড়ি যাওয়া অবধি কেউ আর কোনো কথাই বলে না। রোহন চুপচাপ খুব সাবধানে গাড়ি চালাতে থাকে, আর ঝিমলিও কোনো কথা বলে না। তা আয়নাটা তোর ওই অ্যান্টিক কালেকশনের ঘরে রাখবো তো? হ্যাঁ, সাবধানে রাখিস। ঝিমলির কথা অনুযায়ী ওর অ্যান্টিক কালেকশনের ঘরে আয়নাটা রেখে দিল রোহন। ওরা দুজনে মিলে রাতের খাবার সেরে ঘুমোতে গেল। মাঝরাতে একটা আওয়াজে ঝিমলির ঘুম ভাঙল। মনে হলো কেউ যেন ওকে ডাকছে। মনের ভুল ভেবে ও আবার শুয়ে পড়ল। তবে শরীরটা আনচান করতে লাগলো ঝিমলির। রাতে বহু কষ্টে ওর ঘুম এলো। সকালে উঠে ঝিমলিকে খুঁজতে গিয়ে রোহন দেখল ও আয়নাটার ঘরে গিয়ে আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে। কিরে, তুই এখানে? হ্যাঁ, ও তুই উঠে গেছিস, ভালোই হলো। আয়নাটাকে না আমাদের শোয়ার ঘরে রাখবো। হঠাৎ এরকম বলছিস? না, এমনি আর কি। এবার ঝিমলির কথা মতোই কাজ হলো। ওদের শোয়ার ঘরে রাখা হলো আয়নাটাকে। রোহন অফিস চলে যাওয়ার পর ঘরের কাজ করতে করতে আবার ঝিমলির মনে হলো ওকে যেন কেউ ডাকছে। এবার ওর মনে হচ্ছে ওর শোয়ার ঘর থেকে আওয়াজটা আসছে। ঝিমলি ঘরে ঢুকে দেখলো কেউ নেই। হঠাৎ আবার আয়নাটার দিকে চোখ গেল। কি সুন্দরী না লাগছে আয়নাটাকে। ঝিমলি আয়নাটার সামনে গিয়ে বসে পড়ল। নিজেকে আজ একটু অন্যরকম লাগছে। বেশ সুন্দর। বেশ কতক্ষণ ধরে আয়নাটার দিকে তাকিয়ে আছে ঝিমলি। জানে না, তবে ওর মনে হলো আয়নায় ও নিজের বদলে অন্য কাউকে দেখতে পেল। চমকে উঠল ঝিমলি। অফিস থেকে ফিরে রোহন বেশ চিন্তিত দেখল ঝিমলিকে। কিরে, কি হয়েছে? রোহনের প্রশ্নের উত্তরে ঝিমলি রোহনকে সবটা বলল। কিন্তু রোহন তো ওর কথা বিশ্বাসই করলো না, উপরন্তু হেসে উড়িয়ে দিল। হঠাৎ ঝিমলির ফোনে খবর আসে ওর দিদার খুব শরীর খারাপ। এই খবর পেয়ে ওরা দুজন বেশ চিন্তিত হয়ে পড়ে। ঝিমলি তো প্রায় কান্নাকাটি শুরু করে। ওরা ঠিক করে কাল সকালেই বেরিয়ে পড়বে দিদাকে দেখতে। মাঝরাতে ঝিমলির আবার ঘুম ভাঙল। কোথাও যেন ঠক ঠক করে একটা আওয়াজ হচ্ছে। এবার ওর মনে হলো আয়নাটা থেকেই আওয়াজ আসছে। আস্তে আস্তে বিছানা থেকে নেমে আয়নার কাছে গিয়ে দাঁড়ালো ঝিমলি। আয়না থেকে পর্দাটা সরতেই একটা বিভৎস দৃশ্য দেখতে পেল। ঝিমলির দিদার শরীর ক্ষত বিক্ষত। ঝিমলির দিকে হাত বাড়িয়ে ডাকছে ওর দিদা, আর্তনাদ করছে, আমাকে বাঁচা। নিজেকে বাঁচানোর জন্য বলছেন উনি ঝিমলিকে। ঝিমলি ওনাকে বাঁচাতে গেল, কিন্তু পেছন থেকে কেউ ওনাকে টেনে নিয়ে যাচ্ছে। মুখটা খুব চেনা লাগছে। হঠাৎ কোনো এক অন্ধকারের মধ্যে তলিয়ে গেল দিদা। চিৎকার করে উঠো ঝিমলি। রোহন পাশ থেকে উঠে জিজ্ঞাসা করতেই ঝিমলি কিচ্ছু বলতে পারল না। ঝিমলি শুধু বলতে থাকে, দিদাকে নিয়ে গেল, দিদাকে নিয়ে গেল। স্বপ্ন দেখেছে বলে রোহন ওকে শান্ত হতে বলল। ভোর রাতে আবার ফোন আসে ঝিমলির কাছে। খবর আসে ঝিমলির দিদা মারা গেছেন। অসুস্থ হয়ে পড়ে ঝিমলি। দিদার শেষকৃত্যে ওর আর যাওয়া হয় না। এর কয়েকদিন পর ঝিমলি লক্ষ্য করে আয়নাটাকে যেন আরো বেশি আকর্ষণীয় লাগছে। ঝিমলির মনই করে না আয়নাটার সামনে থেকে উঠে যেতে। রোহনকেও সময় দিতে চায় না ও। প্রায় সারাদিনই আয়নার সামনে বসে থাকে। ঝিমলির এই কাণ্ড দেখে রোহন অসহ্য হয়ে ওঠে। কথাও বলে না ঠিক করে ঝিমলি রোহনের সাথে। এরই মধ্যে খবর আসে রোহনের বাবা মারা গেছেন। রোহনের সামনে দুঃখ প্রকাশ করলেও রোহনের কথায় মনে মনে ভীষণভাবে আনন্দিত হয় ঝিমলি। ওরা ঠিক করলো রোহনের মা এবার থেকে ওদের সাথেই থাকবেন। যথাসময়ে উনি আসলেন। নির্দিষ্ট ঘরে ওনার থাকার ব্যবস্থাও করা হলো। এক রাতে হঠাৎ রোহনের মায়ের অস্বস্তি করতে থাকে। তিনি ঘর থেকে বেরিয়ে বসার ঘরে বসে থাকেন। রোহনদের ঘরে তখনও আলো জ্বলছে। তবে অত রাতে আলো জ্বলার তো কথা নয়। ওদের কোনো সমস্যা হলো নাকি? এই ভেবে তিনি ওদের ঘরের দিকে গেলেন। দরজাটা কিছুটা ফাঁক করে তিনি যা দেখলেন তাতে তার গলা থেকে কোনো স্বর বেরোল না। তিনি দেখলেন ঝিমলি আয়নার সামনে বসে আছে। তবে আয়নায় যার প্রতিবিম্ব দেখা যাচ্ছে সে ঝিমলি নয়, এক অন্য মহিলা। তার বিভৎস রূপ। তিনি তৎক্ষণাৎ নিজের ঘরে চলে গেলেন।
পরের দিন রোহনের মা রোহনের সাথে কথা বলে জানতে চান যে সে তার স্ত্রীর ব্যবহারে কোনো রকম পরিবর্তন দেখেছে কিনা। তখন রোহন নিজের মাকে সব জানায়। ওদের এক্সিবিশনে যাওয়া, আয়না নিতেই এক অচেনা ব্যক্তির ওপর ওদের ঝাঁপিয়ে পড়ে সতর্ক করা, অ্যাক্সিডেন্ট আর আয়না নিয়ে আসার পর থেকেই ঝিমলির ব্যবহারের পরিবর্তনের কথা। এরপর রোহনের মা বুঝতে পারেন এসব ঝিমলি করছে না, করছে অন্য কেউ। এরপর রোহনের মা অনুপমা দেবী কিছুদিনের জন্য নিজের বাড়ি যান। সেখানে তিনি এক তান্ত্রিককে সব জানান। সেই তান্ত্রিক তাকে কিছুটা ভস্য দিয়ে বলেন, এটা ঝিমলির শোয়ার ঘরে রাখবি, আর এই নে তাবিজটা, তোর বৌমাকে পরিয়ে দিবি। সাবধানে রাখবি ওকে, সব সময় চোখে চোখে রাখবি। অনুপমা দেবী তান্ত্রিকের কথা মতো ভস্যটা ঝিমলির শোয়ার ঘরে রাখেন। এরপর থেকে ঝিমলি নিজের ঘরে শোবার ঘরে যেতেই অদ্ভুত আচরণ করে। সমস্ত ঘর তছনছ করতে আরম্ভ করে। রোহন আর ওর মা ভয়ে পড়ে যায়। তবুও তারা জোর করে ঝিমলিকে তাবিজটা পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করে একটা কালো ছায়া ঝিমলির শরীর থেকে বেরিয়ে ওই আয়নাটার মধ্যে ঢুকে গেল, আর সেই বিভৎস মুখের মহিলাটাকে দেখা গেল আয়নার মধ্যে। এরপর রোহনের মা ওকে ওই লোকটার সন্ধান করতে বলেন যে আয়না কেনার সময় ওদের সচেতন করেছিল। মায়ের কথা মতো রোহন খুঁজতে গেল ওই লোকটাকে। ঝিমলিকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। ওরা ওই লোকটার খোঁজ করতে থাকলো। বেশ খোঁজাখুঁজির পর লোকটাকে পাওয়া গেল। ওদের আসতে দেখেই লোকটা মৃদু হাসতে লাগলো। রোহন যখনই বলল যে ওরা বিপদে পড়েছে, লোকটি বলল তার জানা আছে। যখন সে দেখেছিল আয়নাটা তারা নিয়ে যাচ্ছে, সে জানতো বিপদ আছে, তাই বারণ করেছিল। কিন্তু কি আছে ওই আয়নায়? এ বাড়ির মালিক এক মেয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। মালিকের স্ত্রী নিজের রূপের অহংকারে মাটিতে পা পড়ত না। এই আয়না ছিল তার সবচেয়ে প্রিয়, কিন্তু ভগবান অহংকার বেশি দিন সহ্য করেন না। একদিন হঠাৎ করে একটা দুর্ঘটনায় ওনার মুখটা নষ্ট হয়ে গেল, কিন্তু এই শোক সে সহ্য করতে পারেনি। এরপর সে এক তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক বলে প্রত্যেক অমাবস্যায় একজন করে মোট 11 জন মানুষকে মারতে পারলে সে তার নিজের সৌন্দর্য আবার ফিরে পাবে। তার কথা প্রতি অমাবস্যায় একজনে বলি দেওয়া শুরু হয়। আমি ওদের বাড়িতে কাজ করতাম। ওই অমাবস্যা ছিল আমার পালা। কি ভয়ঙ্কর সেই আয়োজন, কি ভয়ঙ্কর! মালিক জিনিসটা আন্দাজ করলেও সেদিন প্রমাণ পান। আমাকে বাঁচাতে তার স্ত্রীকে হত্যা করেন মালিক। অনেক মানুষের প্রাণ রক্ষা করেন, তবে ওই মহিলা মারা যাওয়ার পর তার কালো ছায়া ওই আয়নাতেই বদ্ধ হয়ে থেকে যায়। আপনার স্বামী আর বৌমার আত্মীয়কে ওই মেরেছে। এর থেকে বাঁচার উপায়? ওই আয়নাটাকে ধ্বংস করে দিতে হবে। এরপর ওনারা তান্ত্রিকের কাছে গিয়ে সব জানালে উনি বলেন আয়নাটা ভাঙলে ঝিমলির ক্ষতি হতে পারে, তবে তিনি নিজে গিয়ে এর ব্যবস্থা করবেন। ওনারা সবাই একসাথে জড়ো হন। সাথে ছিল ঝিমলি আর ওই আয়নাটা। ঝিমলি যেন অন্য কোনো জগতে চলে গেছিল। আয়নাটাকে ওর থেকে দূরে নিতেই ও পাগলের মতো করছিল, কিন্তু একটা মন্ত্রপুত জল দিয়ে ওকে শান্ত করা হলো। আয়নাটাকে ভস্য দিয়ে গোল করা জায়গায় রাখা হলো। ওদের চারিদিকে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। বালির ঝড় উঠল, চারিদিকে কান্নার আওয়াজ, আর্তনাদ শোনা গেল। সমস্ত আসবাবপত্র এমন ভাবে উঠতে লাগলো যেন মনে হতে লাগলো কেউ ওদের সেসব দিয়ে আক্রমণ করছে। তান্ত্রিক ক্রমাগত ভস্য আর পবিত্র জল ছিটাতে লাগলো, আর সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ওম কালী কপালিনী চামুণ্ডে বিচে। এর সঙ্গে বেড়ে চলল গোঙানির আওয়াজ। অনেকক্ষণ পর আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর একটা কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া আকাশে মিশে গেল। সুস্থ হলো ঝিমলি। কয়েকদিন পর আয়নার টুকরোগুলো নিজে থেকেই জড়ো হয়ে আবার আগের রূপ নিল আয়নাটা, আর একটা কুণ্ডলীকৃত ধোঁয়া প্রবেশ করলো আয়নায়। গল্প শেষের পর ওদের পাশে থাকা একটা আয়না নড়তে লাগলো। ভয়ে ওরা পেছনে সরে গেল। ওই আয়না থেকে একটা কালো কুণ্ডলীকৃত ধোঁয়া বেরিয়ে প্রিয়াকে নিয়ে ঢুকে গেল আয়নার ভেতর।
বাকিরা কেউ ভয়ে এগোতে পারল না। আমাকে কেউ বাঁচাও, প্লিজ বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করতে লাগলো প্রিয়া। সবাই মিলে ধীরে ধীরে এগোলো। আয়নার মধ্যে প্রিয়ার মুখ ক্ষত বিক্ষত। ওকে বাঁচানোর জন্য রাহুল এগোলে সঙ্গে সঙ্গে আয়নার ভেতরে চলে গেল রাহুলও। ওরা দুজন চিৎকার করতে লাগলো, আর ওদের পেছনে দেখা গেল কালো ধোঁয়ার মাঝে এক মহিলা। হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল সব। শ্রী, তোজো আর জয় কিচ্ছু বুঝতে না পেরে এদিক ওদিক ছুটতে লাগলো। ঘরের সমস্ত দরজা জানলা ধাক্কা দিতে লাগলো, কিন্তু ঘুরে ফিরে সবাই একই জায়গায় বারবার পৌঁছাচ্ছিল। এখন আমরা কি করব? বইটা ভালো করে পড়, ওটাতে কিছু থাকতে পারে। জয়ের কথা শুনে সবাই বইটার দিকে গেলেও বইটা আর খুলতে পারে না। সেই সময় জয় আবার বলে, বইটা পুড়িয়ে ফেল, এটাই সব নষ্টের মূল। জয়ের কথা মতো তোজো নিজের পকেট থেকে লাইটার বের করে জয়ের হাতে দেয়। জয় সঙ্গে সঙ্গে আগুন ধরাতে যায়, কিন্তু বদ্ধ ঘরের মধ্যে দমকা হাওয়া দেয় আর লাইটারের আগুনটা জয়ের গায়ে লেগে যায়। চারিদিক থেকে ভেসে ওঠে এক মহিলার অলৌকিক পৈশাচিক হাসি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! চিৎকার করতে করতেই কোথায় যেন মিলিয়ে যায় জয়ের অগ্নিদগ্ধ শরীর। ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে ঘরের এক কোণায় লুকিয়ে যায় শ্রী আর তোজো। আর ওরা চেষ্টা করতে থাকে টেবিলে রাখা বইটা হাতে নেওয়ার। তবে এই সময় ওদের নজরে এমন একটা জিনিস আসে যাতে ওদের ভয় বহু গুণ বেড়ে যায়। এক নারীর বিশাল ছায়ামূর্তি ঘরের ভেতর ঘোরাফেরা করতে লাগে। ওরা কিছুতেই বইটার কাছে যেতে পারছে না। শ্রী, যে করেই হোক আমাদের এই বইটাকে নিয়ে জয়ের কথা মতো জ্বালিয়ে দিতে হবে এটাকে। নিচু স্বরে বলে তোজো। কিন্তু কি করে জয়, আমরা এটা কি করে করব? ওই বিশাল ছায়া মূর্তি ঘোরাফেরা করছে। আমরা এখান থেকে বেরিয়ে ওদিকে যেতে গেলে তো আমাদেরকেও মেরে ফেলবে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমি এখান থেকে বেরিয়ে ওর সামনে যাব, ওকে থামানোর চেষ্টা করব, আর তুই তখন ওর পেছন থেকে গিয়ে বইটা জ্বালিয়ে দিবি, ওকে? কিন্তু এসব করতে গিয়ে তো তোর প্রাণটা চলে যাবে, ও মেরে দেবে তোকে। এখানে আসার প্ল্যানটা তো আমারই ছিল, তাই না? আর আমার জন্যই আমার সব বন্ধুদের প্রাণ গেছে। এখন শুধু তুই আর আমি আছি। দেখ, আমার প্রাণটা দিয়ে যদি আমি একজনকেও বাঁচাতে পারি তাহলে কিন্তু মরে আমি শান্তি পাবো। তোজোর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর রাজি হলো শ্রী। কথা মতো তোজো বের হলো। তোজো বেরোনোর সঙ্গে সঙ্গেই এক বিভৎস গোঙানির আওয়াজ শোনা গেল। সাথে সাথেই ঘরের সমস্ত আসবাবপত্র হাওয়ায় উঠতে লাগলো। তোজোর সামনে এক ভয়ঙ্কর কালো ছায়া এসে দাঁড়ালো। নিজের এক হাত দিয়ে তুলে ধরল তোজোকে। এর মধ্যে শ্রী বেরিয়ে এগোতে থাকে বইটার দিকে, কিন্তু তোজোর অবস্থা দেখে তোজোর দিকে ছুটতে থাকে। শ্রীকে দেখে ওই ছায়ামূর্তি তোজোকে ফেলে শ্রীয়ের দিকে এগোতে থাকে। আমার চিন্তা করিস না শ্রী, তুই যা। শ্রী অনেক চেষ্টা করে বইটা জ্বালানো। এর মধ্যেই তোজোকে শেষ করে শ্রীয়ের দিকে এগোতে থাকে সেটা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আর এগোতে পারে না। শ্রী দেখতে পেল রাখি, রাহুল, জয়, তোজো, বনি আর প্রিয়া এদের সবার আত্মা মিলে আটকাচ্ছে ওই ছায়া মূর্তিকে। অনেক চেষ্টা করে অবশেষে বইটাকে পুড়িয়ে ফেলতে সক্ষম হয় শ্রী। সঙ্গে সঙ্গে এক বিভৎস আর্তনাদ করে মিলিয়ে যায় ছায়া মূর্তিটা। এর সাথে সাথেই মিলিয়ে যায় শ্রীয়ের বন্ধুরাও।
ডায়মন্ড ভিলার দরজা নিজে থেকেই খুলে যায়। শ্রী তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে যায় ভয়ঙ্কর এই ডায়মন্ড ভিলা থেকে। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, গল্পের মধ্যে বলা দ্বিতীয় গল্পটির নাম কি ছিল? সঠিক উত্তরদাতার নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই কিন্তু লিখবেন। রাতে সে আসে এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার উত্তরদাতার নাম হলো প্রদীপ বাগ, বলেছেন মুম্বাই থেকে। অজয় সরকার বলেছেন ফুলিয়া থেকে। মিঠুন বলেছেন হাওড়া সাঁতরাগাছি থেকে। সাজিদ কলকাতা থেকে। সুব্রত বলেছেন পূর্ব মেদিনীপুর হেরিয়া থেকে। বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন কথা চক্রবর্তী। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্পে থাকুন।